উপস্থিত হয়েছি মিথুন লগ্নের 12টা ঘরে মঙ্গলের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। মিথুন রাশি দ্বিস্বাভাবিক রাশি, এটা বুধের রাশি, কিন্তু এটা বুধের মূল ত্রিকোণ রাশি নয়, এটা বায়ুতত্ত্বের রাশি, আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। এই লগ্নে মঙ্গল সর্বদা কারক গ্রহ হয় না, কিন্তু বুধ মঙ্গলের নৈসর্গিক শত্রু গ্রহ নয়। অতঃপর মঙ্গলের প্লেসমেন্ট এই লগ্নে যদি সঠিক জায়গায় হয় তাহলে নিশ্চিত রূপে শ্রেষ্ঠ লাভ দেবে। এই লগ্নে মঙ্গল আয়েশ হয় ও ষষ্ঠ ঘরের অধিপতি হয়। আয়েশ ও ঋণেশ হয়ে মঙ্গল জন্মকুণ্ডলিতে যে যে ভাবের সাথে সম্পর্ক বানাবে, নিশ্চয়ই সেই ভাবের প্রভাবে অন্তর আসবে। বিশেষ করে যদি লগ্নের সাথে সম্পর্ক হয় তাহলে এরকম জাতক ধনকে পাওয়ার জন্য প্রয়ত্নশীল হয়ে যায়, ধনের পিছনে দৌড়ানো ব্যক্তি হয়। ধনকে প্রাপ্ত করাই প্রধান উদ্দেশ্য হয়, আর পরিশ্রমের দ্বারা জাতক ধন প্রাপ্ত করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক মিথুন লগ্নের 12টা ঘরে বসে মঙ্গল কীরকম প্রভাব দেবে। প্রথম ঘর। মঙ্গল এই লগ্নে প্রফিট ঘর বা আয় ঘরের অধিপতি হয়ে লগ্নে এসে বসলে তো সবার প্রথম জাতক মাঙ্গলিক হবে। মঙ্গল এখানে বসে কি করবে? এটা আপনার লগ্ন, অর্থাৎ আপনি, আপনার ব্যক্তিত্ব। মিথুন লগ্নের ব্যক্তিরা মনের দিক থেকে খুব ভালো মনের অধিকারী হয়, রাজকুমারের মতো স্বভাব হয় এদের। এখনই ভালো এখনই খারাপ এই ধরনের স্বভাব হয়। খুব তাড়াতাড়ি রেগে যায়, এবং যত তাড়াতাড়ি রেগে যায় ঠিক তত তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। অর্থাৎ ক্রোধ বা রাগ বেশি সময়ের জন্য হয় না। কারোর সাথে যদি শত্রুতা হয় তো এই নয় যে অনেক লম্বা সময়ের জন্য তার সাথে শত্রুতা চলবে। খুব তাড়াতাড়ি শত্রুতা ভুলেও যায়। এরকম ব্যক্তির সাথে কেউ যদি মিত্রতা করতে চায় তো খুব তাড়াতাড়ি তাকে মিত্র বানিয়ে নেয়। এরকম ব্যক্তি বুদ্ধিমান হয় খুব। কোনো জিনিস ব্যবহার করার গুণ এদের থেকে ভালো কারুর হয় না। অন্যকে নিজের কাজে ব্যবহার করে নেবার কৌশল এরা খুব ভালো জানে। ম্যানেজমেন্ট করার ক্ষমতা এদের মধ্যে জন্মগত হয়। কিন্তু মঙ্গল হচ্ছে ধৈর্যহীনতা, মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে পরাক্রম, মঙ্গল হচ্ছে ক্রোধ। আর এই লগ্নের জাতকের মধ্যে ক্রোধ আগে থেকেই থাকে, তাড়াহুড়ো করার অভ্যাস আগে থেকেই থাকে। আর লগ্নে এসে মঙ্গল বসলে নিশ্চিত রূপে জাতককে ক্রোধী বানিয়ে দেবে। নিশ্চিত রূপে জাতক খুব তাড়াতাড়ি রেগে যাওয়া স্বভাবের হবে, কিন্তু তার সাথে এটাও নিশ্চিত যে জাতক পরিশ্রমী হবে, পরাক্রমী হবে। এরকম জাতক অর্থ পাওয়া জীবনের একটা লক্ষ্য বানিয়ে ফেলবে, আর নিজের জীবনকালে প্রচুর অর্থ ইনকামও করবে। আর অর্থ ইনকাম করবে নিজের পরাক্রমের দ্বারা। লগ্নে বসে মঙ্গল নিজের চতুর্থ দৃষ্টিতে চতুর্থ ঘরকে, অর্থাৎ সুখের ঘরকে দেখবে, মায়ের ঘরকে দেখবে, জমি বাড়ি গাড়ির ঘরকে দেখবে। চতুর্থ ঘরে দৃষ্টির ফলে মঙ্গল মায়ের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি করবে, মায়ের স্বাস্থ্যের সমস্যা তৈরি করবে, কিন্তু এর পরিণাম শেষ অবধি ভালোই হবে। জমি বাড়ি গাড়ির সুখ জাতক জীবনকালে প্রাপ্ত করবে, অর্থাৎ শ্রেষ্ঠ সুখ জাতককে প্রাপ্ত করায় মঙ্গল এখানে দৃষ্টির ফলে। সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে, যেটা গুরুর রাশি, মিত্র রাশি। দাম্পত্য জীবনে কিছু ক্ষেত্রে মতভেদের পরিস্থিতি তৈরি করবে, কিন্তু এরকম জাতক নিজের পত্নীকে সম্মান করা, প্রেম করা, পত্নীর সাথে মধুর সম্পর্ক তৈরি করবে। এরকম জাতকের দাম্পত্য জীবন সুখকর হবে, আর এর সাথে জাতকের ব্যবসায়িক ক্ষেত্রেও শ্রেষ্ঠ হবে। প্রথম দিকে কিছু সমস্যার পরে শ্রেষ্ঠ লাভ পরবর্তীতে জাতক পাবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে কুণ্ডলীর অষ্টম ঘরে, আয়ু ও মৃত্যুর ঘরে। এখানে উচ্চ দৃষ্টি হওয়ার কারণে জাতকের আয়ু দীর্ঘ হবে। জমি জমা সংক্রান্ত কাজ করে জাতক শ্রেষ্ঠ লাভ অর্জন করতে পারে। জাতক জ্ঞানী হবে, জাতক আধ্যাত্ম হবে, ধার্মিক হবে। দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর কর্কট রাশির। এখানে মঙ্গল নীচ হবে। মঙ্গল এখানে একাদশ ঘরের অধিপতি, অর্থাৎ আয়েশ হয়ে ধনভাবে বসলে এটা মহাধনী যোগ নির্মাণ করে। কিন্তু এটা মনে রাখতে হবে যে
এখানে মঙ্গল নীচ রাশিতে হচ্ছে। নীচ রাশিতে হওয়ার কারণে যদি নীচভঙ্গ না হয়, নীচভঙ্গ কিভাবে হবে? নীচভঙ্গ হতে গেলে চন্দ্রকে কেন্দ্রের যে কোনো ঘরে থাকতে হবে বা চন্দ্র দৃষ্টি মঙ্গলের উপর থাকতে হবে। যদি মঙ্গলের নীচভঙ্গ না হয় তাহলে নিশ্চিত এই মঙ্গল ঘরে পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে মতভেদের পরিস্থিতি তৈরি করবে। ধন সম্পত্তি, পৈতৃক সম্পত্তিতে বিবাদ তৈরি করবে। জাতককে চোখ সম্বন্ধিত সমস্যা দেবে। ফুসকুড়ি, ফোঁড়া, ঘা ইত্যাদির সমস্যা দেবে। অর্থাৎ এখানে বসা মঙ্গল জাতককে কিছু সমস্যা দিয়ে থাকবে, আর তখন বেশি দেবে যদি নীচভঙ্গ না হয় মঙ্গলের। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি পঞ্চম ঘর অর্থাৎ সন্তান ও শিক্ষার ঘরে পড়বে। পঞ্চম ঘর এখানে শুক্রের ঘর। জ্ঞান ও সন্তানের ক্ষেত্রে জাতককে সফলতা প্রদান করবে, কিন্তু শুরুর দিকে কষ্ট অর্থাৎ শিক্ষা শুরুর দিকে সমস্যা, সন্তানের ক্ষেত্রেও প্রথম দিকে দেরিতে বা গর্ভপাত, এরপর সন্তানের স্থিতি তৈরি করে। এখানে বসে মঙ্গল সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে। এখানে মঙ্গলের উচ্চ দৃষ্টি হবে, জাতকের আয়ুকে বৃদ্ধি করাবে, জাতকের শ্রেষ্ঠ ধনবান, শ্রেষ্ঠ লাভবান বানাবে। কিন্তু এরকম জাতকের যদি খারাপ অভ্যাস তৈরি হয়, অর্থাৎ জুয়ার অভ্যাস তৈরি হয়, তাহলে জুয়ার কারণে জাতক নিজের ধন সম্পত্তি নষ্ট করে ফেলবে। তাই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে দ্বিতীয় ঘরে মঙ্গল থাকলে আর জাতকের জুয়ার অভ্যাস থাকলে তা তাকে ছেড়ে দিতে হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে পড়বে। নবম ঘর শনিদেবের ঘর। জন্মকুণ্ডলিতে মঙ্গলের সাথে যদি শনির নৈসর্গিক মিত্রতা না হয় তাহলে ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা তৈরি করে। কিন্তু এরকম নয় যে এই জাতকের ভাগ্য উদয় হবে না, নিশ্চিত হবে, কারণ মঙ্গল আয়েশ হয়ে ধনভাবে বসেছে আর তার দৃষ্টি পড়ছে ভাগ্যস্থানে। জাতক নিজের পরিশ্রমের দ্বারা সফলতা প্রাপ্ত করবে, কিন্তু এরকম জাতক ধার্মিক কম হবে। ধর্মকে মানবে, কিন্তু এদের ধর্ম তর্কের দৃষ্টিকোণ থেকে হবে। তর্কের মাধ্যমে ধর্মকে দেখবে, কিন্তু এরপরেও এই জাতক নিজের জীবনকালে ভাগ্যবান হবে আর নিজের কঠিন পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্যর নির্মাতা নিজে হবে। তৃতীয় ঘর মঙ্গল এখানে একাদশ ঘরের অধিপতি অর্থাৎ আয়েশ হয়ে পরাক্রমে বসলে এখানে তৃতীয় ঘর সিংহ রাশি, মিত্র রাশি। ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করালেও সবার থেকে লাভ করাবে। ছোট ভাই বোনের থেকে লাভ প্রাপ্ত হয় ও এরকম জাতকের থেকেও ছোট ভাই বোন লাভ প্রাপ্ত করে। এরকম জাতক মারাত্মক পরিশ্রমী হয়, নিজের পরিশ্রমের দ্বারা জীবনকালের সমস্ত সুখ অর্জন করে থাকে। এরকম জাতকের পরিশ্রম অলংকারের সমান, আর পরিশ্রমের দ্বারা জাতক ধনবানও হয়। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, আর ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ার কারণে জাতক শত্রুর উপর বিজয় প্রাপ্ত করে। এরকম জাতক শত্রুর কাছ থেকেও লাভ আদায় করে থাকে। এরকম জাতক নিজের বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা, নিজের চতুরতার দ্বারা ধন অর্জন করে। মিথুন লগ্নের জাতকদের যদি দেখা হয় তো এরকম জাতকের মধ্যে একটা শ্রেষ্ঠ গুণ পাওয়া যায়। এরকম জাতক যদি মনে করে কোনো জিনিস করবে তো সেটাকে সম্পূর্ণ না করা অবধি সে থামবে না। কিন্তু এদের মধ্যে একটা খামতিও থাকে, বাচ্চাদের মতো খামতি, কারণ এটা রাজকুমার লগ্ন। তো তাই এরকম জাতকের মধ্যে বালকের মতো স্বভাব থাকে। কোনো জিনিসের উপর আকর্ষণ এদের বেশিক্ষণ থাকে না। কোনো জিনিস এদের চাই তো চাই, এখনই চাই, কিন্তু কিছুদিনের মধ্যে সেই জিনিসের উপর এদের মন উঠে যায়। এটা এদের খামতি। তো ষষ্ঠে দৃষ্টি হওয়ার কারণে জাতক শত্রুহান্তা হবে, ঋণ নিয়ে নিজের জীবনকালে খুব সুখী হবে। এরকম জাতকের ভুলেও কখনো কাউকে ঋণ দেওয়া উচিত নয়। এমনিতে মিথুন লগ্নের জাতকদের ভুল করেও কখনো কাউকে ঋণ বা ধার দেওয়া উচিত নয়। ঋণ নিতে পারে, কারণ মঙ্গল এখানে ঋণেশ হয়। কাউকে ঋণ দিলে দিনের শেষে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে পড়বে। ভাগ্যভাব শনির রাশি। শনির সাথে তৎকালিক মৈত্রীতে সম্পর্ক ঠিক হলে আপনার ভাগ্যকে বৃদ্ধি করাবে, কিন্তু সংঘর্ষ খুব হবে।
পরিশ্রম খুব বেশি হবে। আর যেটা আগে বললাম, এরকম জাতক কোনো কাজ লম্বা সময়ের জন্য করে না। নতুন কোনো কাজ এরা খুব ভালোভাবে করে, আর কিছুদিন পরেই সেই কাজ থেকে এদের মন উঠে যায়। তাই লাগাতার কঠিন পরিশ্রম এদের জন্য শ্রেষ্ঠ লাভদায়ী সিদ্ধ হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি দশম ঘরে পড়বে, যা কর্মস্থান। দশম ঘর গুরুর রাশি, যা মিত্র রাশি। আর মঙ্গল এখানে দিকবলী হয়। পরাক্রমে বসে কর্মস্থানকে দেখবে, ফলে পিতার থেকে লাভ, রাজ্য থেকে লাভ অর্থাৎ সরকার থেকে লাভ, এই সমস্ত ক্ষেত্র থেকে জাতকের খুব লাভ হবে। জাতক সরকারের সাথে যুক্ত হয়ে কোনো কার্য করলে নিশ্চিত লাভবান হবে। কনস্ট্রাকশনজনিত কার্য করলেও লাভবান হবে। যদিও মিথুন লগ্নের ব্যক্তিরা ব্যবসা থেকে শ্রেষ্ঠ হয়, বুদ্ধিমান হয়, শ্রেষ্ঠ হয়, বেশি সফলতা প্রাপ্ত করে। চতুর্থ ঘর একাদশ ঘর বা আয়েসের অধিপতি। চতুর্থ ঘর বা সুখের ঘরে এসে বসলে এখানে নিজের ঘর থেকেই ষষ্ঠ ও অষ্টমের সম্পর্ক বানাবে, যা সরাসরি স্বরাষ্ট্রক যোগ হবে। আর এই অবস্থায় যদি মঙ্গলের বুধের সাথে তৎকালীন মিত্রতা না হয়, তাহলে সমস্যা হবে। ঘরে কলহের বাতাবরণ তৈরি হবে আপনার জন্য। এখানে বসা মঙ্গল আপনাকে জন্মলগ্ন থেকে মাঙ্গলিক বানাবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম ঘর আপনার পত্নীর ঘরে পড়বে। মায়ের সাথে সম্পর্ক খারাপ, ঘরের মধ্যে কলহের পরিস্থিতি তৈরি হওয়া, আপনার ক্রোধের জন্য ঘরের পরিবেশ খারাপ হবে। এই মঙ্গল যদি বুধের সাথে তৎকালিক মৈত্রীতে ভালো সম্পর্ক করে, তাতেও স্বরাষ্ট্রক যোগ থাকবে। আর সেই অবস্থাতে কিছু ক্ষেত্রে পরিস্থিতি ঠিক থাকলেও কলহ করাবে, কিন্তু এই অবস্থাতে জাতককে জমি, বাড়ি, গাড়ির সুখ প্রাপ্ত করাবে, কিন্তু জাতকের যোগ ঘরে কলহের পরিস্থিতি থাকবে। চতুর্থ দৃষ্টিতে সপ্তম ঘর বা দাম্পত্য ঘরকে দেখার কারণে সপ্তম ঘর দেবগুরু বৃহস্পতির রাশি হয়, যা মিত্র রাশি। আর তাতে মিত্র দৃষ্টি দেওয়ার ফলে জাতকের ব্যবসা ও দাম্পত্য সুখকর হবে। যদি মঙ্গল তৎকালিক শত্রুতাতে না থাকে, পীড়িত না হয়, কমজোর না হয়, তো জাতককে নিশ্চিত রূপে দাম্পত্য সুখ, অর্থের পূর্ণ সুখ, ব্যবসার পূর্ণ সুখ জীবনকালে প্রদান করবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে। দশম ঘরে মঙ্গল দিকবলী হয়, ফলে কর্ম থেকেও শ্রেষ্ঠ লাভ জাতক জীবনকালে পাবে। পিতার সাথে সম্পর্ক ভালো হবে। জাতক যদি সরকারের সাথে যুক্ত হয়ে কোনো কার্য করে, তাতে সফলতা পাবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি একাদশ ঘর বা আয় ঘরে পড়বে। একাদশ ঘর মঙ্গলের নিজের রাশি, আর সেখানে দৃষ্টি দেওয়ার ফলে জাতককে জীবনকালে খুব আয়ের স্থিতি তৈরি করবে। এরকম জাতক নিজের কর্মের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা প্রচুর অর্থের অধিকারী হয়, অচল সম্পত্তির মালিক হয়। আবার বলছি, এটা মনে রাখার মতো বিষয় যে মঙ্গল এখানে স্বরাষ্ট্রক যোগে আছে, তাই সামান্য পীড়িত হলেও প্রভাব ঠিকের বিপরীত হবে। পঞ্চম ঘর একাদশ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে বসলে, পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর। এখানে বসা মঙ্গলের সাথে যদি শুক্রের তৎকালিক মৈত্রীর সম্পর্ক তৈরি হয়, তাহলে জাতককে সন্তান, জ্ঞান ও বুদ্ধির দ্বারা সফলতা প্রদান করবে। এরকম জাতক নিজের জ্ঞানের দ্বারা জীবনকালে প্রচুর অর্থ উপার্জন করে। এরকম জাতক যে কাজই করুক না কেন, সেই কাজ থেকেই ভালো অর্থ উপার্জন করে থাকে। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি উচ্চ দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে যা আয়ু বৃদ্ধিকারক। এরকম জাতক জ্ঞানের দ্বারা, বাণীর দ্বারা ভালো অর্থ উপার্জন করে, অর্থাৎ অর্থ ইনকামের জন্য অর্থ বিনিয়োগ না করে বরং জ্ঞানের দ্বারাই অর্থ ইনকাম করে। সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা আয় ঘরে হবার ফলে আয়ের কোনো কমতি হয় না। অষ্টম দৃষ্টি দ্বাদশ ঘরে হওয়ার ফলে এরকম জাতক দেশের বাইরে অর্থাৎ বিদেশের সাথে যুক্ত হয়ে অর্থ ইনকাম করে। ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে মঙ্গল স্বগৃহী হবে, আর এখানে বসে বিপরীত রাজযোগের পরিস্থিতি তৈরি করবে। মঙ্গল এখানে বসে জাতককে শত্রুহন্তা বানাবে, কিন্তু মাতুল বংশ অর্থাৎ মামা পক্ষর সাথে সম্পর্ক খারাপ করাবে। কুণ্ডলীর তৃতীয় ঘরে বসেও
মামা পক্ষর সাথে সম্পর্ক খারাপ করায়, কারণ তৃতীয় ঘর থেকে চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ে। অর্থাৎ তৃতীয় ও ষষ্ঠ ঘরে বসে মামা পক্ষর সাথে সম্পর্ক খারাপ করায়, কিন্তু জাতককে জবরদস্ত শত্রুহন্তা বানায়। এরকম জাতক লড়াই ঝগড়া থেকে অর্থ উপার্জন করার ক্ষমতা রাখে। অর্থ উপার্জনের ক্ষেত্রে খুবই ভালো। এরকম জাতক খুব ঋণ নেয় ও ঋণ নিয়েই জীবনকালে সফলতা অর্জন করে। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে পড়বে। ষষ্ঠ ঘরে বসে ভাগ্যস্থানকে দেখছে। শনির সাথে যদি তৎকালিক মৈত্রীতে ভালো সম্পর্ক হয় তাহলে কোনো সমস্যা নেই, না হলে ভাগ্যকে কমজোর বানাবে। ভাগ্য সম্বন্ধিত প্রভাবে কমজোরি আনবে। ভাগ্যকে লাগাতার কমজোর করার চেষ্টা করবে। জাতককে লাগাতার অত্যধিক কঠিন পরিশ্রম করতে বাধ্য করাবে, আর সেই কঠিন পরিশ্রম থেকেই জাতকের ভাগ্য উদয় হবে। সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয় ঘরে পড়ার ফলে জাতকের দেশ ও বিদেশের সাথে সম্পর্ক তৈরি হবে। এরকম জাতক ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেও সফলতা অর্জন করে, বিদেশের সাথে যুক্ত হয়ে ব্যবসায় সফলতা অর্জন করে। এরকম জাতকের কাছে জীবনে সব ধরনের সুখ সুবিধা থাকে, কিন্তু এরকম জাতকের কুণ্ডলিতে যদি চন্দ্রমা কমজোর হয় আর জাতকের মন যদি স্থির না হয় তাহলে এরকম জাতক ভুল কাজে, জুয়া ইত্যাদিতে অর্থ লাগিয়ে ক্ষতিগ্রস্ত হয়। তাই দেখে নেওয়া দরকার, ষষ্ঠ ঘরে মঙ্গল বসলে জাতকের মন মজবুত হওয়া দরকার, জাতকের চন্দ্রমা মজবুত হওয়া দরকার। এখানে বসা মঙ্গলের অষ্টম দৃষ্টি লগ্নে পড়ার ফলে জাতক তীব্র উত্তেজিত কিন্তু কঠিন পরিশ্রম করা ব্যক্তি বানায়। লগ্নে দৃষ্টি পড়ার ফলে জাতকের লাভ তো হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু জাতকের মধ্যে উগ্রতাও থাকবে। সপ্তম ঘর যা মঙ্গলের মিত্র ঘর। আয়েশ হয়ে সপ্তম ঘরে বসলে খুবই ভালো। সপ্তম ঘরে মঙ্গল বসলে জন্মলগ্ন থেকেই আপনি মাঙ্গলিক হবেন। দাঁতের রোগী আপনাকে বানাবে। এই মঙ্গলের উপর যদি পাপগ্রহের দৃষ্টি হয় তাহলে নিশ্চিত রূপে আপনাকে দাঁতের রোগী বানাবে। শরীরে কিছু রোগ সম্বন্ধিত সমস্যা যেমন ব্রণ, ঘা, রক্ত সম্বন্ধিত সমস্যা জাতককে দেবে। কিন্তু এই মঙ্গল যদি পীড়িত না হয়, অর্থাৎ গুরুর সাথে সম্পর্ক যদি ঠিক থাকে তাহলে অতি মিত্র হয়ে যাবে। আর গুরুর সাথে তৎকালিক শত্রুতা হলে সাম হবে, শত্রু হবে না, কারণ মঙ্গল গুরুর নৈসর্গিক মিত্র। তো এই অবস্থায় জাতকের দাম্পত্য জীবনে কোনো সমস্যা আনবে না, বরং জাতক বিবাহের পরে আরও উন্নতি করবে। বিবাহের পরে জাতকের আয়ের পরিস্থিতি আরও উন্নত হবে। এখানে বসা মঙ্গল বিবাহের পরেই জাতকের উন্নতি করাবে। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে। বিবাহের পর জাতকের কার্যক্ষেত্রে বিকাশ আরও বেশি হবে। এখানে মঙ্গল থাকলে কুণ্ডলী মিলিয়ে বিবাহ করা উচিত, না হলে জাতকের ঘরেই সমস্যা থাকবে। ঘরের মধ্যেই ঝামেলায় থাকলে বাইরে সফলতা অর্জন করবে কি করে? তাই কুণ্ডলী মিলন করে বিবাহ করা শ্রেয়। এখানে বসা মঙ্গল সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখবে, ফলে জাতক খিটখিটানি, রাগী ও জেদি স্বভাবের বানাবে, কিন্তু তাতে সমস্যা নেই, জাতক মেহনতি হবে। জাতকের মধ্যে ধৈর্যের অভাব থাকবে, ক্রোধের পরিমাণ বেশি হবে। জাতক মনের দিক থেকে পরিষ্কার ও পরিশ্রমী হবে। এখানে বসা মঙ্গলের অষ্টম দৃষ্টি ধনভাবে পড়বে, যা মঙ্গলের নীচ দৃষ্টি। জাতক কখনো কখনো ভুল সিদ্ধান্তের জন্য অর্থের ক্ষতি করবে। ভুল সিদ্ধান্ত এই কারণে বললাম, কারণ এখানে নীচ দৃষ্টি পড়ছে, আর এই ভাবের অধিকারী চন্দ্রমার সাথে যদি সম্পর্ক ঠিক না থাকে আর বাকি গ্রহ যদি কুণ্ডলিতে ভালো অবস্থায় না থাকে, তাহলে সেই অবস্থায় জাতক নিজের বাজে অভ্যাসের কারণে নিজের ধন সম্পত্তিকে নষ্ট করবে, নিজের পৈতৃক সম্পত্তিকে বরবাদ করবে। অষ্টম ঘর আয়েশ হয়ে অষ্টম ঘরে বা আয়ুর ঘরে বসলে মঙ্গল এখানে উচ্চের হবে, আয়ুর জন্য ভালো হবে। আয়ু সম্বন্ধিত ক্ষেত্রে লাভ,
ধন সম্বন্ধিত কার্য বা জমি সংক্রান্ত কার্য করে, বাণী সম্বন্ধিত কার্য করে জাতক জীবনকালে খুব সফলতা প্রাপ্ত করতে পারবে। জাতক আধ্যাত্মিক হবে, জ্যোতিষী হবে, জ্ঞানবান হবে। এখানে মঙ্গল বসে চতুর্থ দৃষ্টিতে একাদশ ঘরকে দেখবে, যা নিজেরই ঘর। জাতক প্রচুর অর্থ ইনকাম করবে। এরকম জাতক বিদেশ যায় ও বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে, বা এমনও কার্য করতে পারে যে বিদেশে যাতায়াত হয়ে থাকে। এরা এক জায়গায় খুব কম থাকে, এদের ভ্রমণ বেশি হয়, আর ভ্রমণ থেকেও অর্থ ইনকাম করে এরা। এখানে বসা মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবে পড়বে। চন্দ্রমার সাথে সম্পর্ক ঠিক থাকলে কোনো সমস্যা নেই। মঙ্গল ভূমির কারক, তাই সম্পত্তি জাতকের পর্যাপ্ত হয়। মঙ্গলের অষ্টম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রম ঘরে পড়বে, ফলে জাতক পরাক্রমী হবে, কিন্তু ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করাবে। জাতক উগ্র স্বভাবের হবে, কারোর কথা না শুনে চলা ব্যক্তি হবে। এই সমস্ত নানান কারণে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে থাকে। নবম ঘর। নবম ঘর মঙ্গল এখানে শনির রাশিতে এসে বসেছে। মঙ্গল পাপক গ্রহ, ক্রূরতা মঙ্গলের অত্যধিক হয়। এখানে বসা মঙ্গলের সাথে শনির সম্পর্ক ঠিক না হলে সেই অবস্থায় সামান্য সমস্যা দেবে, কিন্তু জন্মকুণ্ডলীর ভাগ্যস্থানে যখন কোনো পাপগ্রহ এসে বসে, ত্রিকোণে যখন কোনো পাপগ্রহ বসে, তো নিশ্চিত রূপে সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটায়, জাতককে ভাগ্যবান বানায়। মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয়ভাবে পড়বে। ব্যয়ঘরে দৃষ্টি পড়ার কারণে জাতক আধ্যাত্মিক, ধার্মিক, ধর্ম ইত্যাদিতে খরচ করা ব্যক্তি হবে। দেশ বিদেশে যাতায়াত করা ব্যক্তি হবে। জ্যোতিষী, জ্ঞানবান, বুদ্ধিমান হবে। তীব্র বুদ্ধির ব্যক্তি হবে, আর নিজের জ্ঞানের কারণে জীবনে প্রচুর অর্থ উপার্জন করবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রম ঘরে পড়বে। জাতক নিজের পরাক্রমের দ্বারা নিজের ভাগ্য উদয় করবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, তো এরকম জাতক নিজের ভাগ্যের দ্বারা, পরাক্রমের দ্বারা অচল সম্পত্তি প্রাপ্ত করে। দশম ঘর। দশম ঘরে মঙ্গল বসলে মঙ্গল এখানে দিকবলি হয়। এখানে বসা অত্যন্ত শ্রেষ্ঠ। মীন রাশিতে এসে বসবে। এটা জলতত্ত্বের রাশি। গুরুর সাথে সম্পর্ক ঠিক থাকলে জবরদস্ত লাভ দেবে। রাজ্য, সরকার, প্রশাসন এসবের সাথে যুক্ত হয়ে জাতক শ্রেষ্ঠ লাভের অধিকারী হয়। এরকম জাতক যদি রাজনীতির সাথে যুক্ত হয়, তাহলে অন্যের কাজ করে দিয়েও প্রচুর অর্থ উপার্জন করতে পারে। মঙ্গল যদি এখানে ভালো পরিস্থিতিতে বসে, তাহলে জাতক জর্জ, ওকালতি বা বাণী সম্বন্ধিত কার্য করে, পরাক্রম সম্বন্ধিত কার্য করে প্রচুর অর্থ উপার্জন করে। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি লগ্নে পড়বে, ফলে এরকম জাতক নিশ্চিত ক্রোধী ও উগ্র স্বভাবের হবে। মূলত মিথুন লগ্নের ব্যক্তিরা ভালো ব্যবসায়ী হয়, ব্যবসাতে শ্রেষ্ঠ সফলতা অর্জন করে। তার মানে এই নয় যে মিথুন লগ্নের সবাই ব্যবসায়ী হবে। আমি বললাম মূলত এদের মধ্যে যে তত্ত্বের গুণ থাকে তা ব্যবসায়ীর হয়। লগ্নে দৃষ্টি পড়ার ফলে এরকম জাতক ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারে। এখানে বসা মঙ্গলের সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে। এরকম জাতক নিজের জীবনকালে জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত সুখ প্রাপ্ত করে, কিন্তু মায়ের স্বাস্থ্যের সমস্যা হয়। এছাড়াও মায়ের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি করে। ছোট ভাই বোনের সাথেও মতভেদের পরিস্থিতি তৈরি করে। এখানে বসা মঙ্গলের অষ্টম দৃষ্টি পঞ্চম ঘর বা সন্তানের ঘরে পড়বে, জ্ঞানের ঘরে পড়বে। শুরুর দিকে শিক্ষায় সমস্যা, সন্তানের সমস্যা, কিন্তু পরে এসবের পূর্ণ সুখ জাতক প্রাপ্ত করে। একাদশ ঘর। এখানে মঙ্গল বসলে স্বগৃহী হবে, আর এখানে বসে মঙ্গল জাতককে জীবনকালে জবরদস্ত ধন প্রাপ্ত করাবে। খুব অর্থ জাতক জীবনকালে অর্জন করবে। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে ধন ভাবকে দেখবে, যা মঙ্গলের নিজ দৃষ্টি। এরকম জাতকের যদি বাজে কোনো অভ্যাস থাকে বা বাজে কোনো কার্যে যুক্ত হয়ে যায়, তাহলে নিজের ভুলের জন্য নিজের ধনের ক্ষতি করে ফেলবে, নিজের পৈতৃক সম্পত্তির ক্ষতি করবে।
কিন্তু জাতকের যদি কোনো বাজে অভ্যাস না থাকে তাহলে এরকম জাতক নিজের পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি বাড়াবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরে পড়বে, ফলে জ্ঞান ও সন্তানের ক্ষেত্রে শুরুর দিকে সমস্যা হবে, কিন্তু পরবর্তীকালে এসব ক্ষেত্র থেকে সম্পূর্ণ সুখ প্রাপ্ত করবে। অষ্টম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ার কারণে জাতক শত্রুহন্তা হবে, শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবে। এরকম জাতক নিজের জীবনকালে খুব ঋণ নিতে পারে। ঋণ থেকেই জাতকের উন্নতি হবে, কারণ আয়েস হয়ে ঋণ ঘরে দৃষ্টি দেবে, যেটা নিজেরই ঘর মঙ্গলের। দ্বাদশ ঘর, মঙ্গল এখানে ষষ্ঠেশ হয়ে দ্বাদশ ঘরে বসেছে, আয়েস হয়ে ব্যয় ঘরে বসেছে, তাই ধনকে আটকাতে পারবে না, খরচা তার লাগাতার হতে থাকবে। দ্বাদশ ঘর এখানে বৃষরাশি, যা শুক্রের রাশি, আর এখানে বসে মঙ্গল যদি শুক্রের সাথে তৎকালিক মৈত্রতা বানায় তাহলে অর্থ সঠিক দিশায় খরচা হবে, কিন্তু যদি তৎকালিক মিত্রতা তৈরি না হয় তাহলে জাতকের অর্থ ওষুধে যাবে, কোর্ট কাছারিতে যাবে, লড়াই ঝগড়াতে যাবে। এরকম জাতক সম্পত্তি কিনলে জমিতে অর্থ ফেঁসে যাবে, বিবাদী সম্পত্তি কিনে ফেঁসে যেতে পারে, আর এসবের কারণে জাতককে এই ধরনের সমস্যা ঝেলতে হতে পারে। এখানে বসা মঙ্গলের চতুর্থ দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, জাতক নিজের পরাক্রমের দ্বারা যা ব্যয় করবে সেই পরিমাণ অর্থ উপার্জনও করবে। এখানে বসা মঙ্গলের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ষষ্ঠ ঘরকে দেখার ফলে জাতককে শত্রুহন্তা বানাবে, মাতুল পক্ষ বা মামা পক্ষকে কমজোর করবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, জাতক মাঙ্গলিক হবে, তাই বিবাহের সময় কুণ্ডলী মিলিয়ে বিবাহ করা শ্রেষ্ঠ হবে। মঙ্গল লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে ও দ্বাদশে হলে জাতক বা জাতিকা মাঙ্গলিক হয়। মঙ্গল পরাক্রম, মঙ্গল ক্ষমতা, মঙ্গল তাড়াহুড়ো অবশ্যই করায়, কিন্তু মঙ্গল মানুষের মধ্যেকার জোশ, মঙ্গল রক্তের কারক, মঙ্গল সেনাপতি, তাই মঙ্গলের পরিস্থিতি যদি কুণ্ডলিতে ভালো হয় তাহলে জাতককে জীবনকালে জাতকের পরাক্রমের দ্বারা সব সুখ প্রদান করে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মিথুন লগ্ন বা রাশিতে মঙ্গলের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।